সুপ্রভাত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রবিতা আহমেদ। দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হেলেনা খান বর্তমানে টরন্টোতে বসবাস করছেন। আমরা আমাদের স্টুডিওতে হেলেনা খানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি। সাক্ষাৎকারটি নিয়েছেন নাজমা কাজী। বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিশু একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাশিল্পী হেলেনা খান আজ আমাদের ব্যক্তিত্ব পর্বে উপস্থিত রয়েছেন। আমরা এখন কথা বলছি হেলেনা খানের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি যে যুগে পড়াশোনা করেছেন, শুনেছি সামাজিক ব্যবস্থায় সে যুগে মুসলমান মেয়েদের পড়াশোনার ব্যাপারে পাহাড় প্রমাণ বাধা ছিল। আপনি কেমন করে সে পাহাড় প্রমাণ বাধা অতিক্রম করেছেন? আসলে আমার মায়ের দিক থেকে সেই এখন থেকে প্রায় 100 বছরের উপরে হবে। সেই সময়ে একটা তাদের সেই পরিবারে যথেষ্ট কয়েকজন শিক্ষিত মহিলা ছিলেন, তারা অনেক বাধা বিপত্তি এড়িয়ে তারা শিক্ষা পেয়েছিল। কাজেই তাদের অনুসরণ করে আমার এর পথে এগোবার একটা যথেষ্টটা সহজ উপায় ছিল। আর এদিকে আমার বাবা, যিনি অত্যধিক আগ্রহে আমার পড়াশোনার বিশেষ যত্ন নিতেন এবং চাইতেন যে আমি যথেষ্ট পড়াশোনায় অনেক উপরে উঠি। জি, তো কবে আপনি ম্যাট্রিক পাস করেছিলেন এবং পরবর্তী সময়ে আপনি উচ্চশিক্ষা কোথায় এবং কবে গ্রহণ করেন আমাদের একটু বলবেন কি? ম্যাট্রিক পাস করেছি আমি 1944 সনে ময়মনসিংহ থেকে এ গ্রেড স্কলারশিপ নিয়ে, এবং আমার রেজাল্ট খুব ভালো হওয়াতে বাবা আমাকে কলকাতাতে পাঠান। তখন কলকাতায় সবচেয়ে ভালো যে মেয়েদের মধ্যে কলেজ ছিল যেটা লেডি ব্রাহ্মণ কলেজ, সেখানে আমাকে তিনি পড়তে পাঠান। তো 1948 সনে আমি সেখানে বিএ পাস করি সেখান থেকে। তার পরের বছরই আমি ঢাকায় টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি বিটি পাস করি টিচিংয়ে ফার্স্ট ক্লাস নিয়ে। তারপরের বছর আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে হয়ে গেলে আমার পড়া থেমে থাকেনি। আমার শ্বশুরকুল ছিল শ্বশুরকুলের মেয়েরা ছিল অত্যন্ত উচ্চশিক্ষিতা। কাজেই সেই পরিবারে গিয়ে তারাই আমাকে আগ্রহের সাথে তারা আমার উদ্যোগ নিয়ে আমাকে লন্ডনে আমার স্বামীর সাথে পাঠিয়েছিল, এবং সেখানে গিয়ে আমি লন্ডন ইউনিভার্সিটি থেকে একাডেমিক ডিপ্লোমা ইন এডুকেশন, দুটো স্পেশাল সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সেগুলো হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন আর একটু হচ্ছে কম্পারেটিভ এডুকেশন। এই নিয়ে আমি বেশ বলা চলে কৃতিত্বের সাথেই পাশ করেছিলাম। দ্যাটস ভেরি গুড। এখন আপনি কিভাবে সাহিত্য জগতে এলেন এবং এই সাহিত্য জগতে আসবার পেছনে কারো কি বিশেষ কোনো সহযোগিতা বা অনুপ্রেরণা পেয়েছিলেন? প্রথমে শুরুতেই যখন আমি ক্লাস 5-এ পড়ি, ছোট, তখন বলা চলে আমার যে খেলার সাথীরা, পড়শি সাথীরা, তাদের নাম দিয়ে একটা আমি বলি, জেরিনা, হাবিবা, এরা, আমি যখন ছোট গল্প লিখতাম তখন আমি 5-এ পড়ি, তখন তারা আমার গল্প পড়ে খুব উৎসাহিত করতো, খুব ভালো লিখেছিস রে। সে শুনে আমি উদ্যোগিত হতাম, কিন্তু কিছুদিন পরে আমার খালু সৈয়দউদ্দিন আহমেদ তিনি আমার গল্প পড়ে বললেন, বেশ ভালো তো তুমি লেখো। তারপরে আমার ছোটো মামাও, তিনি আমাকে খুব উৎসাহ দিতেন, শুধু বলে না, বই জোগাড় করে অনেক কিছু দিয়ে। তখন থেকে আমার লেখা শুরু করেছি। তারপরে বড় হলে আমি যখন আমার লেখা অনেক কাগজে উঠতে শুরু করলো, তখন আমার গল্প, উপন্যাস, নাটক, সেগুলা তখন বাংলাদেশের কি বলে ওই অন্যতম দিকপাল মনীষ চৌধুরী তার দৃষ্টিগোচর হয়। তিনি তখন নিজে উদ্যোগী হয়ে আমার ছোট গল্প সংকলন বের করেন। সে 1967 সনে বের করেন, এবং 2 বছর পরই একটা ছোট গল্প সংকলনটির নাম হচ্ছে ফসলের মা। আর তারপর 2 বছর পরে তিনি আমার একটা উপন্যাস, বেশ দীর্ঘ উপন্যাস বের করেন, সেটাও ললনা একটা পত্রিকাতে ধারাবাহিকভাবে বের হয়েছিল। সেই উপন্যাসটা তিনি নিজে বের করেন। তো এ পর্যন্ত আপনার কটি বই বেরিয়েছে? এ পর্যন্ত আমার 50টি বই বেরিয়েছে। তার মধ্যে বড়দের জন্য 20টি আর ছোটদের হচ্ছে 30টি। আর সাহিত্য জীবনে আপনি এ পর্যন্ত কটি পুরস্কার পেয়েছেন? পুরস্কার পেয়েছি 12টি, 12 বার। তার মধ্যে বিশেষ কোনো পুরস্কারের নাম মনে পড়ছে? হ্যাঁ, মনে সবকটা পুরস্কারই বিশেষ অবশ্যই। তবে তার মধ্যে অবশ্য 1976 সনে সমস্ত মহিলা লেখিকাদের মধ্যে, লেখকদের উপন্যাসের মধ্যে, সেই বছরের উপন্যাসের মধ্যে আমার উপন্যাসটা শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছিল, এবং সেটি হচ্ছে সেই উত্তরে বাতাস। তার জন্য আমি সাহিত্য স্বর্ণপদক পেয়েছিলাম। আর এরপরে 1992 সালে তখন আমি সমস্ত মহিলাদের মধ্যে কথাশিল্পী হিসাবে, শ্রেষ্ঠ কথাশিল্পী হিসাবে আমি একটি পুরস্কার পাই, সেটি হচ্ছে সাজিদুন্নেসা খাতুন চৌধুরানী পদক, এবং শেষে
সরকার থেকে পুরস্কার পাই, সেটা হচ্ছে শিশু একাডেমি পুরস্কার। আপনার কি মুক্তিযুদ্ধ অথবা ভ্রমণ বিষয়ক কোনো বই রয়েছে? হ্যাঁ আছে, মুক্তিযুদ্ধের উপরে বই লিখেছি আমি 4টা, আর ভ্রমণ কাহিনী লিখেছি 5টা, আর ভ্রমণ বৃত্তান্ত অনেক আছে। প্রবাসী হিসেবে বর্তমানে প্রবাস জীবনে বাংলা ভাষা চর্চা বিষয়ে আপনার কি কোনো মন্তব্য রয়েছে? আপনি কি মনে করেন কেমন চর্চা হচ্ছে বাংলা ভাষার? প্রথমে আমাকে বলতে হয় যে আমি প্রবাসে এসে এখানে বা আমেরিকাতে বা ওই কি বলে যুক্তরাজ্যে সব জায়গাতে একটা জিনিস খেয়াল করে আমার খুব দুঃখ পাই, আমি দুঃখিত হই যে ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা বা তারা এমনকি ভাই বোনেরা পর্যন্ত তারা ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে সমানে কথা বললেও থামে না। যাই হোক, এটা আমাকে খুব দুঃখ দেয়। তবে হ্যাঁ, আমি আশাবাদী যে আমি এখানে বা যুক্তরাজ্যে বা আমেরিকাতে সব জায়গায় দেখতে পাচ্ছি যে নানান স্কুল হচ্ছে, নানান কিছু বাংলা শেখাবার জন্য তোড়জোড় হচ্ছে, এবং এটা খুব আশার কথা, আশাপ্রদ কথা। কিন্তু আমার যেটা মনে হয় যে স্কুল টু স্কুল হচ্ছে খুবই ভালো কথা, যে সবচেয়ে যে যাদের উদ্যোগী হতে হবে, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, সেটা হচ্ছে অভিভাবকরা। আমি আশা করছি অভিভাবকরা আপনার এই মন্তব্যের সাথে একমত হবেন এবং তারা সচেষ্ট হবেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আপনার বর্ণাঢ্য জীবন আমাদের সাথে ভাগ করার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ স্বাভাবিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অডিয়েন্সদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা টিভির কর্মকর্তা তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভাষা বিশ্বায়নে আমরা অগ্রদূত, দেশে বিদেশে আপনার অহংকার। বেনারসি ঘোমটায় সাজালো তোমায়, আধুনিক গান, শিল্পী মাসুদ চৌধুরী। বেনারসি ঘোমটায় সাজালো তোমায়, সানাইয়ের সুরে সুরে কাঁদে মন, চলেছে বিয়ের আয়োজন। বেনারসি ঘোমটায় সাজালো তোমায়, সানাইয়ের সুরে সুরে কাঁদে মন, চলেছে বিয়ের আয়োজন। তবে দিয়েছিলে মিছে ভালোবাসা, সবই কি ছিল ছলনা? কেন যে তুমি কথা বলো না? কেন তবে দিয়েছিলে মিছে ভালোবাসা, সবই কি ছিল ছলনা? তুমি কথা বলো না? তবুও এসেছি আমি গান শোনাতে, পেয়েছি বিয়ের নিমন্ত্রণ, চলেছে বিয়ের আয়োজন। চরণে আলতায় গো নয়নে কাজল, কপালের টিপ সেজে দেখিতে সাজো।
আলতায়ক নয়নে কাজল কপালের টিপ সেজে দেখিতে সজল কাছে প্রেম যাচব না কোনদিন আর আমি আসব না তোমার কাছে প্রেম যাচব না আহত পাখির মতো গান শুনিয়ে শুধু কেঁদে যাবে দু নয়ন চলেছে বিয়ের আয়োজন চলেছে বিয়ের আয়োজন বেনারসি ঘুমটাই সাজালো তোমায় সানাইয়ের সুরে সুরে কাঁদিয়ে মন চলেছে বিয়ের আয়োজন আপনি জানেন কি ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য আপনার সন্তানের হিউম্যানিটিস থেকে একটি ক্রেডিট কোর্স নেওয়া প্রয়োজন ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বাংলায় এই ক্রেডিট কোর্সটি নিলে আপনার সন্তান $1000 অবধি বৃত্তি পেতে পারে সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আপনি কি বাড়ি কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন সাজ্জাদকে ফোন করুন সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে 416-879-7141 জীবন ও জীবিকার প্রয়োজনে বাঙালি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অন্টারিও প্রদেশের এই ছোট্ট শহর গুয়েলফ এখানেও একটি ছোট্ট বাঙালি কমিউনিটি গড়ে উঠেছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রা সরকার সপরিবারে এই গুয়েলফ শহরে বসবাস করেন আমরা সম্প্রতি বাংলা টেলিভিশনের ইউনিট নিয়ে এই গুয়েলফ শহর সফরে গিয়েছিলাম এবং সেখানে আমাদের সাথে আলাপ হয় চিত্রা সরকার আর তার পরিবারের আসুন দর্শক মণ্ডলী আমরা গুয়েলফ শহর ঘুরে আসি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথম প্রশ্ন হলো আপনারা কেমন আছেন এটাই বলুন আমরা খুব ভালো আছি বাবা তোমার নামটা বলো রাতুল রাতুল কোন স্কুলে পড়ো তুমি Isaac Brock দ্যাটস ভেরি গুড এবং কোন ক্লাসে পড়ো গ্রেট grade 1 ওয়াও তুমি তো অনেক বড় হয়ে গেছো দাদা আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি একটু আমাদের বলবেন যে আপনি কবে এবং কিভাবে কানাডায় এসেছেন এবং বর্তমানে আপনি কানাডায় কি করছেন আমরা অ্যাকচুয়ালি আপনার নিজের মুখে একটু শুনতে চাই অনেক অনেক ধন্যবাদ আমি গুয়েলফে এসেছি ছাত্র হিসাবে 1985 সালে ইউনিভার্সিটি অফ গুয়েলফে এসেছিলাম এখানে ডিগ্রি করার পর আমি ক্যানাডিয়ান ফরেস্ট সার্ভিসে গবেষক হিসাবে কাজ করেছি সেটি গুয়েলফ থেকে 750 কিলোমিটার দূরে নর্দার্ন অন্টারিওতে ওখান থেকে 3 বছর পর আমি আবার ইউনিভার্সিটিতে ফিরে আসি ফিরে এসে তখন থেকে আমি ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশনে আছি বর্তমানে আমি আছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স এবং বিজনেসে চিত্রা সরকারের সাথে আমার পরিচয় কিন্তু এখানে গুয়েলফে তো আমাকে খুঁজতেই বোধহয় চিত্রা সরকার এসেছিলেন এখানে
তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চিত্রা সরকারের মতো একজন গায়িকাকে ধরে রেখেছেন। আচ্ছা চিত্রা, আপনার কাছে আমার প্রশ্ন, ছোট্ট চিত্রা সরকার থেকে আজকের এই সাকসেসফুল চিত্রা সরকারের সঙ্গীত জীবনের ধাপগুলি আমাদের একটুখানি যদি দর্শকদের বলেন। ধন্যবাদ। আসলে কতটুকু সাকসেস হয়েছে আমি এখনো জানি না। আমি নিজেকে এখনো মনে করি যে আমি ছাত্র এখনো। এটি আমার মানে আমি যেভাবে সাধনা করি, একজন ছাত্র যেভাবে সাধনা করে আমি এখনো সেইভাবেই সাধনা করি। কাজে আমি অনেক কিছু হয়ে গেছে, আমি এটা এখনো চিন্তাই করতে পারি না। তো আমার গানের ভুবনে আসা, আমি সেই ছোট্টবেলা থেকে মানে আমার যে ফ্যামিলি ছিল, আমাদের যে পরিবার, মা বাবা ভাই বোন নিয়ে, আমরা 6 বোন 3 ভাই। তো আমার বড় দাদা যে সুব্রত সরকার, উনি মারা গেছেন 1995 সালে। ওনার কাছে আমার প্রথম হাতে খড়ি গানে। তো ওনার হাত ধরেই আমি অনেকটা সময় এসেছি গানের জগতে। তারপর যখন একটু বড় হলাম, ঢাকায় এলাম, তখন শিক্ষক চেঞ্জ হলো। যাই হোক, ভিত্তিটা আমার ওখানেই। আর ঢাকায় এসে প্রথমে AFM আলিমুজ্জামানের কাছে, শ্রদ্ধার সঙ্গে বলছি, ওনার কাছে আমি গান শিখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত। কিন্তু তারপর কিছুদিন শেখার পর আমি আবার ওস্তাদ মিথুনদের কাছে গান শিখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত। আমি উচ্চাঙ্গ সঙ্গীত শেখার পাশে আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু করি। তখন আমি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ওস্তাদ শ্রদ্ধেয় সাদি ভাইয়ের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে যাই, এবং বাংলাদেশে যতদিন আমি ছিলাম ততদিন আমি ওনার কাছে শিখেছি। আর তারপর কলকাতায় যেতাম, কলকাতায় গিয়ে শিল্পী মায়া সেনের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছি। আচ্ছা, আমার একটা কৌতূহল, আপনি তো উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে খুব ভালো তালিম নিয়েছেন, উপযুক্ত তালিম নিয়েছেন। বাংলা গানের এত শাখা প্রশাখা, আপনি রবীন্দ্রসঙ্গীতকে কেন বেছে নিলেন অন্য কোনো সঙ্গীতের দিকে না ঝুঁকে? আসলে আমি আগেই বলেছি, রবীন্দ্রসঙ্গীত আমার আত্মার আত্মীয়। রবীন্দ্রসঙ্গীত যখন আমি শুনি বা আমি নিজে গাই, তখন সামনে 1000 দর্শক থাকলেও আমি কাউকে দেখি না। আমি রবীন্দ্রসঙ্গীতটাকে এমন মানে আমি প্রার্থনার মতো মনে করি। অন্য সঙ্গীতকেও আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি নিজের বলে আমি ভাবি যে রবীন্দ্রসঙ্গীতটা বোধহয় আমার জন্যই তৈরি হয়েছে। আচ্ছা চিত্রা, আপনি তো শুধুমাত্র গায়িকা নন, একজন শিক্ষিকাও। এই গলফ কমিউনিটিতে, গলফ শহরে ছোট্ট কমিউনিটিতে আপনার এই যে আপনি গানের স্কুল তৈরি করেছেন, এর জন্যে আপনি কি ধরনের প্রতিকূল অথবা অনুকূল পরিবেশের মানে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা হচ্ছে না, একটু যদি বলেন। এটা একটা ভালো প্রশ্ন অবশ্য। তো আমি, যারা আমার কাছে গান শিখছে, ছোট বড় সব মিলেই সবাই গান শিখছে, আপনারা হয়তো তাদের দেখবেন। আমার ওর সবাই আমাকে খুব সহযোগিতা করে এখানে গান শেখার ব্যাপারে। কিন্তু আমি যেটা সবচেয়ে বেশি ফিল করি যে এখানে আমি ইচ্ছে করলে ওদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান, বাংলাদেশে যেমন আমরা একটা অনুষ্ঠান 10-15 দিনের নোটিসে করে ফেলতে পারি একটা অডিটোরিয়াম নিয়ে, কিন্তু এখানে সেটা সম্ভব না। যে এটাই আমার অসুবিধা। আর যারা গান করছে তারা সবাই খুব ভালো সহযোগিতা করছে, নিজেরা প্র্যাকটিস করছে। আর ছোটরা যারা গান করছে ওরা তো বাংলা বলে না বা বাংলা লিখতে পড়তেও জানে না। সুপ্রিয় দর্শক, চলুন আমরা চিত্রা সরকারের সুরবাণী সঙ্গীত নিকেতন এই গানের স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে গান শুনি। তোমারি না
আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিলেন। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে এসে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সবার পক্ষ থেকে দর্শকদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 4168797141। শুধু দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে জুলাই 23 তারিখে। দেখার আমন্ত্রণ রইল। অধর